দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আজ ৩রা জুন ২০২৬। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো বিশ্ব রাজনীতিকে একটা নতুন খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিশাল খবর নিয়ে আলোচনা করব। প্রথমত, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সরাসরি ড্রোন হামলা এবং সিভিলিয়ান ক্যাজুয়ালিটি, যার জেরে কুয়েতের আকাশসীমা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, গতকাল ২রা এবং আজ ৩রা জুনের মাঝরাতে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি মিসাইল এবং ড্রোন হামলার ভয়াবহ আদান প্রদান হয়েছে। একদিকে আমেরিকা ইরানের তেলবাহী জাহাজ এবং কেশম আইল্যান্ডে হামলা চালিয়েছে, অন্যদিকে ইরানও ছেড়ে দেয়নি। তারা বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিটের হেডকোয়ার্টার থেকে শুরু করে কুয়েতের আমেরিকান এয়ারবেসে ট্রিপল অ্যাটাক চালিয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধু এই খবরগুলো জানবো না দর্শক, বরং এর পেছনের আসল জিওপলিটিক্যাল চালগুলো একটু সহজ সরল বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব। কেন আমেরিকা বারবার ছোট ছোট হামলা করে ইরানকে উস্কে দিচ্ছে, আর ইরানই বা কেন এত আগ্রাসী জবাব দিচ্ছে? এই পুরো খেলার নেপথ্যে আসল কূটনীতিটা কি, সেটাই আজ বোঝার চেষ্টা করব। স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই বিশ্লেষণে। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে যা বাইরে দেখা যায় তার পেছনের গল্পটা সবসময় ভিন্ন হয়। আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে এখন যে সরাসরি সংঘাত চলছে তার উদ্দেশ্য শুধু একে অপরকে মারা নয়, বরং নিজেদের সামরিক এবং রাজনৈতিক পেশি প্রদর্শন করা। আসুন আজকের ৩রা জুন ২০২৬-এর একদম গরম গরম এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করি। দেখুন, আসল ব্যাপারটা হলো আজ ৩রা জুন কুয়েত থেকে যে খবরটি বাইরে বেরিয়ে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রাথমিক রিপোর্ট এবং ছবিগুলো নিশ্চিত করছে যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনালকে সরাসরি নিশানা করা হয়েছে ইরানি ড্রোন দিয়ে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, প্যাসেঞ্জার টার্মিনাল মানে হলো যেখানে সাধারণ যাত্রীরা থাকেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দাউদ আব্দুল আজিজ আলতাবি স্পষ্ট জানিয়েছেন যে বেশ কয়েকটি ড্রোন সরাসরি এয়ারপোর্টে আঘাত এনেছে এবং প্যাসেঞ্জার বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতি করেছে। এর ফলে বেশ কিছু সাধারণ মানুষ আহতও হয়েছেন। সুতরাং বুঝে দেখুন জল কতদূর গড়িয়েছে। এই ঘটনার পরপরই কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটি সমস্ত কমার্শিয়াল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বাতিল করে দিয়েছে। এখন কুয়েতের আকাশে সাধারণ কোনো বিমান নেই, উঠছে শুধু ফাইটার জেট। কুয়েতি ফোর্সেস বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন কুয়েতকে নিশানা করলো? দেখুন, এর পেছনের জিওপলিটিক্যাল হিসাবটা হলো কুয়েতে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। ইরান মূলত এই হামলার মাধ্যমে শুধু আমেরিকাকে নয়, বরং আমেরিকার মিত্র আরব দেশগুলোকেও আরও একবার একটা কড়া বার্তা দিতে চাইছে। যদি আমেরিকার মাটি থেকে বা আমেরিকার কোনো বেস থেকে ইরানের উপর হামলা হয়, তবে সেই দেশগুলোও ইরানের টার্গেট লিস্ট থেকে বাদ পড়বে না। এবার আসুন ২রা এবং ৩রা জুনের মাঝরাতের ঘটনাগুলো একটু তলিয়ে দেখি। আজ ভোর রাতেই মূলত আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত ঘটে গিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো হয়তো আপনাদের শুধু একদিকের গল্প শোনাবে, কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে পুরো পিকচারটা ক্লিয়ার হবে। প্রথমে আমেরিকার সেন্ট্রাল কমান্ড একটি অপারেশন চালায়। তারা এমটি লেগেসি নামের একটি তেলবাহী জাহাজকে টার্গেট করে, যা কথিতভাবে একটি ইরানি বন্দরের দিকে যাচ্ছিল। এর পরপরই আমেরিকান ফোর্সেস ইরানের কেশম আইল্যান্ডে হামলা করে বসে এবং বরাবরের মতো এবারও তারা এটাকে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করে হামলার পরে। দেখুন, এখানেই হলো পশ্চিমা কূটনীতির আসল চাল। তারা আগে আঘাত করবে এবং তারপর সেটাকে আত্মরক্ষা বলে চালিয়ে দেবে। কিন্তু ইরান তো এখন আর চুপ করে বসে থাকার পাত্র নয়। এই হামলার কিছুক্ষণ পরেই ইরানের IRGC
তিনটি আলাদা আলাদা ফ্রন্টে একযোগে ট্রিপল অ্যাটাক চালায়। ইরান দাবি করেছে যে তারা এমএসসি পানায়া নামের একটি কন্টেনার জাহাজকে টার্গেট করে সেটাকে সম্পূর্ণ বিকল করে দিয়েছে। শুধু তাই নয়, কুয়েতে থাকা আমেরিকান এয়ারবেস এবং বাহরাইনে অবস্থিত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টার্সেও তারা মিসাইল বৃষ্টি করেছে। এখানে একটা জিনিস খেয়াল করুন দর্শক, বাহরাইনের এই ফিফথ ফ্লিট পুরো পারস্য উপসাগরে আমেরিকার নৌ আধিপত্য ধরে রাখার মূল কেন্দ্র। এখন সেখানে হামলা করা মানে হলো সরাসরি আমেরিকার সুপার পাওয়ার ওই ইগোতে আঘাত করা। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, আমেরিকার সেন্টকম দাবি করছে যে ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল তাদের টার্গেটে পৌঁছাতেই পারেনি, বরং আমেরিকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং কুয়েত এয়ারপোর্টের ধ্বংসস্তূপ তো অন্য কথা বলছে। যদি সব মিসাইল আকাশেই ধ্বংস হয়ে থাকে, তবে কুয়েতে এত বড় ধ্বংসযজ্ঞ চলল কিভাবে? এই যে ন্যারেটিভ কন্ট্রোলের চেষ্টা, এটা আমেরিকার পুরনো অভ্যাস। অন্যদিকে আজ ৩রা জুন সকাল 10টার দিকে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা বেশ কিছু নতুন ফুটেজ রিলিজ করে। এই ফুটেজগুলোতে স্পষ্ট দেখানো হয় কিভাবে আমেরিকান ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানো হয়েছে, বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনের ফিফথ ফ্লিটের মতো জায়গাগুলোতে কিভাবে তাদের ড্রোন এবং মিসাইল আঘাত এনেছে। তার ভিজুয়াল প্রমাণ তারা দুনিয়ার সামনে হাজির করে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিও নিশ্চিত করেছে যে কেশম আইল্যান্ডে আমেরিকার হামলার সরাসরি জবাব হিসাবেই আইআরজিসি এই কাউন্টার অ্যাটাকটি করেছে, ট্রিপল কাউন্টার অ্যাটাক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা এবং ইরান কি তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াচ্ছে? দেখুন, আসল ব্যাপারটা হলো আমেরিকা এখানে একটা টেস্ট রান বা পরীক্ষা চালাচ্ছে। তারা ছোট ছোট হামলা করে দেখতে চাইছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কতটা মজবুত এবং তাদের র্যাডারগুলো ঠিক কোথায় 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 বসানো আছে। যদি আগামী দিনে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায়, তবে তার আগে ইরানের সামরিক সক্ষমতার একটা ম্যাপ তৈরি করা তাদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ইরানও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জবাব দিচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের চেক করতে আসো, তবে আমরাও বসে নেই। প্রতিটি ছোট হামলার বিপরীতে তারা 3টি বড় হামলা করে নিজেদের ক্ষমতা প্রমাণ করছে। সব মিলিয়ে আজ ৩রা জুনের এই ঘটনা প্রবাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি বা সিজ ফায়ারের যে কথাগুলো পশ্চিমা দুনিয়া বলে বেড়ায়, তা আসলে কতটা ঠুনকো। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এই যুদ্ধে গালফ কান্ট্রিগুলো, যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় নিরাপদ ভাবত নিজেদের, তারাও এখন সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল দাবার চালে আপনার কি মনে হয় আমেরিকার এই প্ররোচনামূলক হামলাগুলোর শেষ পরিণতি কি হতে পারে? আর ইরান কি এভাবেই তাদের শক্তিমত্তা দেখিয়ে পুরো পশ্চিমা বলয়কে চ্যালেঞ্জ করে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে অত্যন্ত বিয়োগাত্মক একটি বিষয় নিয়ে আলোচনা করব, মৃত্যু নিয়ে এবং মৃত্যু পরবর্তী সহিংসতা এবং মানুষের যে রাজনৈতিক জিঘাংসা, অর্থাৎ প্রতিশোধ গ্রহণের যে স্পৃহা, একই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দুর্বলতা, অক্ষমতা এবং অমানবিকতা, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমি সাধারণত বিভিন্ন যে আপনাদের সামনে যে কন্টেন্ট তৈরি করি, সেখানে ইতিহাসের অনেক ঘটনা বর্ণনা করি। অনেক সময় এগুলো শুনতে গিয়ে কারো কারো বিরক্তি চলে আসে, এই কারণে যে ভিডিও দীর্ঘ হয়ে যায়। প্রাণান্ত চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার জন্য। দুটো ঘটনা আপনারা দেখেছেন। প্রথম ঘটনাটি হলো চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা
আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং বনেদি নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তার মৃত্যুর পর সেখানে বিশাল জানাজার আয়োজন হয়। বিএনপির অনেক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন। আর সেখানে বিক্ষুব্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, শোকার্ত নেতাকর্মী রয়েছেন, তারা জয় বাংলার স্লোগানে ফেটে পড়েন। তারপর বঙ্গবন্ধু ভুলিনি তোমায়, মোশাররফ ভাই তোমাকে ভুলিনি, এই সকল স্লোগান দিয়ে নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা তাদের যে অবদমিত রাজনৈতিক স্পৃহা এটা প্রকাশ করার চেষ্টা করেন। তো সেই ঘটনা যখন গণমাধ্যমে আসে, সেটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে যায়। প্রথমত পুলিশ বাহিনী বেশ চাপের মধ্যে পড়ে যে এরকম নিষিদ্ধ একটি সংগঠন, তারা আসলো, জানাজা অংশগ্রহণ করলো, তোমরা কি করলে? সেখানে এত মানুষ জয় বাংলার স্লোগান দিলে কাউকে ধরতে পারলে না। পুলিশও খুব বিপদে পড়ে গেল। আর যে সকল বিএনপি নেতৃবৃন্দ, ইনক্লুডিং সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়র রয়েছেন জনাব শাহাদাত, তিনিও সেখানে ছিলেন। তো তারাও বিব্রত হয়ে গেলেন যে একই হলো। এরপর থেকে আসলে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে পরবর্তীতে এরকম ঘটনা কিভাবে প্রতিহত করা যাবে। জানাজার মতো অনুষ্ঠান, দাফন কাফনের মতো অনুষ্ঠান, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে পুলিশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়ে গেল যে এই ধরনের ঘটনায় যদি আমরা সরকারকে নিজেদের তৎপরতা দেখাতে না পারি তাহলে তার দাম থাকে না। এবং আমাদের বাহিনীগুলো সবসময় শক্তের ভক্ত, নরমের জম, তারা সবসময় সরকারের পক্ষে থাকে। আর সরকারের যখন পক্ষে থাকে তখন তাদের মধ্যে অনেক রবিন হুড তৈরি হয়ে যায়। অবস্থা দৃষ্টি মনে হয় এদের জন্ম হয়েছে মানে সেনাপতি রূপে, এদের জন্ম হয়েছে মহাবীর রূপে, এবং এদের পিতামাতা বীর প্রসূ। এখন এই সকল বীর যখন যে দল ক্ষমতায় থাকে তাদের তোষণ করে, আর যখন সে দল ক্ষমতা থেকে চলে যায় তখন তারা এত দ্রুত পালিয়ে যায় নিরাপদে, নিভৃতে। আর এদের যারা নাটের গুরু থাকে বড় বড় পদে, এরা সবসময়ই জেলখানাতে পচে। আওয়ামী লীগ জামানাতে বিএনপির অনেকজন আইজিপি বা 111-এর সময় তারা জেলে ছিলেন। খোদাবাক চৌধুরী জেলে ছিলেন, কাইম সাহেব জেলে ছিলেন, আরো অনেকে। আবার এখন অনেকে জেলে আছেন, আর অনেকে জেলে যাওয়ার জন্য মনে মনে ভয়ে আছেন, আর অনেকে জেল অ্যাভয়েড করার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এই হলো বীরত্বের নমুনা। যাই হোক, সেই বীরেরা এখনো থেমে নেই। নতুন নতুন বীরেরা নতুন নতুন জায়গা দখল করেছে। তো সেই বীরেদের যে বীরত্ব, সেই বীরত্ব আমরা দেখলাম ধানমন্ডিতে। সেখানে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে। তো সেখানে জনাব সাবির হোসেন চৌধুরী তিনি গেলেন এবং তাকে দেখে নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এমনি ধানমন্ডির যে এলাকাটি, ওটি আওয়ামী লীগ অধ্যুষিত। আর তাকওয়া মসজিদের পাশেই 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, লেকের পাড়ে একদম। তো ওই এলাকাকে কেন্দ্র করে মানুষের আবেগ, তারপরে দীর্ঘদিন পরে তারা একত্র হতে পেরেছে। তোফায়েল ভাইয়ের মতো একজন মানুষ ইন্তেকাল করেছেন, আর সাবির সাহেবের মতো একজন ক্লিন ইমেজের নেতা সেখানে গিয়েছেন। বিভিন্ন সময় কথা হচ্ছিল ক্লিন ইমেজের নেতাদেরকে নিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে। তো সাবির ভাইকে অনেক নেতাকর্মী ধরে নিচ্ছেন যে ভবিষ্যৎ আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি। তো সেই অর্থে তাকে দেখে নেতারা স্লোগান দেওয়া শুরু করলো। আর এই পরিস্থিতিতে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন তাদের ভয় লেগে গেল যে এটা যদি চলতে থাকে, সাবির সাহেব যদি নিজের মুখ দিয়ে জয় বাংলা উচ্চারণ করে ফেলেন, নেতাকর্মীরা যদি আরেকটু অগ্রসর হয়, তাহলে ওই এলাকায় যিনি দায়িত্বরত ডিসি রয়েছেন পুলিশের, ওই থানার যিনি ওসি রয়েছেন, ওখানে যে পেট্রোল পুলিশ রয়েছে, তাদের কয়জনের চাকরি থাকে আর কয়জনের যায়, এরকম একটা আশঙ্কা। অ্যাট দ্য সেম টাইম
চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা যেন পুনর্বার না ঘটে, এজন্য ওখানে হঠাৎ করে বীর সাজার জন্য বিপ্লবী পুলিশ বাহিনীর একটা অংশ দাঁড়িয়ে গেলেন। তারা বেধড়ক লাঠিচার্জ শুরু করলেন। জনা 50-এর মতো সেখানে গ্রেপ্তার করা হলো। অপরাধ, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ স্লোগান জয় বাংলা কেন দেয়া হলো। ভালো কথা, ঘটনা সেখানেই শেষ। এরপর হেলিকপ্টারে করে লাশ চলে গেল ভোলাতে, জনাব তোফায়েল আহমেদের কর্মস্থলে, জন্মস্থলে। তো সেখানে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া থাকবে। দীর্ঘদিন রাজনীতি করেছেন, 7-8বার সংসদ সদস্য হয়েছেন। বর্ণাঢ্য সেই যে 60-এর দশক থেকে ধরুন 65 থেকে 2025 এই সময়টা তো তিনি প্রায় অ্যাক্টিভ ছিলেন। এই সুদীর্ঘ প্রায় 60 বছরের রাজনীতি, 60 বছরের রাজনীতিতে যদি প্রতি বছর 10 জন করে শত্রু হয়, 600 শত্রু তো হয়ে যাবেই। বন্ধু যারা আছে তারা তো খুব অল্প জনই বন্ধুত্বের কথা স্মরণ করে, কিন্তু শত্রু সবসময়ই যাকে বলা হয় সচল থাকে। এরপর এত বড় নেতা, তাকে কেন্দ্র করে নানা রকম দালাল, ফড়িয়া, আত্মীয় স্বজন এদের অত্যাচার থেকে ফলে ভোলাতে তোফায়েল বিরোধী একটা বিরাট শক্তি ছিল। আর সেই শক্তিকে দমন করার জন্য তোফায়েল সাহেবের হাতুড়ি বাহিনী ছিল, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ভোলাকে কেন্দ্র করে, বরিশালকে কেন্দ্র করে, বাংলাদেশকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে তোফায়েল আহমেদের যে অবদান, যে আবেগ, এটা এই বাংলা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তো সেই অর্থে তোফায়েল আহমেদের লাশ যখন ভোলাতে গেল, যারা তরুণ তুর্কি বিএনপি তারা বলল যে না, এই লাশ দাফন করতে দেওয়া হবে না, এই লাশ এখানে আওয়ামী লীগের জায়গা হবে না, ইত্যাদি ইত্যাদি। পরে অবশ্য বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ বা ঢাকা থেকে যারা আরো সিনিয়র নেতৃবৃন্দ, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনেক সিনিয়র বিএনপি নেতা এই জানাজায় অংশগ্রহণ করেন। কিন্তু এরপরে মানুষের ক্ষোভ থামেনি। অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে, জানাজা হয়েছে, তাতে কি হয়েছে, লাশ তো এখনো কবরে আছে। এই ইন্টারনেটে যে সকল কথাবার্তা হচ্ছে, এই সকল কথাবার্তা আসলে বলাটা শোভনীয় নয়। আমার বক্তব্য কয়েকটি জায়গাতে। প্রথম বক্তব্য হলো যে আমরা যারা রাজনীতি করি, আমরা সবসময় দুর্বলের উপরে, অসহায়ের উপরে আঘাত করে আনন্দ পাই। আর আমাদের যখন সুসময় থাকে, আমাদের সুসময়ের সময় আমরা ভুলে যাই যে কোন একটা সময় আমাদের দুঃসময় ছিল। বিএনপি এখন বা জামাত এখন মনেই করে না যে একটা সময় তারা মজলুম ছিল। আর আওয়ামী লীগ এখন ভাবতেই পারে না যে কোনো একটা সময় তারা দেশ চালিয়েছে টানা 17 বছর, তার আগে 3.5 বছর, তার আগে 5 বছর, এরকম তারা কল্পনাই করতে পারে না। তারা মনে করে তাদের জন্মই হয়েছে পালিয়ে থাকার জন্য এবং তাদের জন্ম হয়েছে নিজেদেরকে গোপন রাখার জন্য। আদারওয়াইজ একটি শোক সন্তপ্ত পরিবেশ। একজন মৃত মানুষের উপরে হাজার হাজার জীবিত মানুষ ভর করে স্লোগান দিচ্ছে, এর চাইতে কাপুরুষতা আর হতে পারে না। যদি সাহস থেকে, শক্তি থাকে, 32 নম্বরে যান, বঙ্গবন্ধু এভিনিউতে যান, প্রেস ক্লাবের সামনে আসেন। যেহেতু আপনারা জীবিত, আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মুখে মাস্ক পরে ছবি তোলার জন্য 10-12 জন, 100-150 জন, পিছনের আরো এআই দিয়ে একটা বিরাট যাকে বলা হয় মিছিলের ভাব দেখিয়ে কলকাতার যে সকল লোক পালিয়ে আছে তাদের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে বাহবা নেয়ার যে চেষ্টা, এটা বীরত্বের লক্ষণ নয়। অন্যদিকে ধরুন, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। এক বয়স্ক মানুষ মানে 60 বছর তার বয়স, আর আমার বয়স তখন 40 বছরের মতো। তার সঙ্গে আমার খুব বাহা ছিল। তো সে আমাকে খুব দাপট দেখাচ্ছে। তখন বিএনপি সবে মাত্র ক্ষমতায় এসছে 91 সালের দিকে বা 2001-এ, যে কোনো একটা সময়। তো আমার মনে নেই ওখানে, যেহেতু বয়স বললাম 40। তো এনিওয়ে, তো সেই ভদ্রলোক ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের নিকট আত্মীয়। আব্দুল সালাম তালুকদার সাহেব তখন মারা গেছেন। তো তিনি তাকে বললেন যে তুমি জানো আমি তোমাকে কি করতে পারি?
তা আমি বললাম যে তুমি আমার ঘোড়ার ডিম করতে পারো, কিছুই করতে পারবে না। কেন কেন কেন? প্লেনে বসে সে ড্রাঙ্কার অবস্থায় ছিল। তা আমি বললাম যে যে জীবিত মানুষ মৃত মানুষের বাহাদুরি করে, যে জীবিত মানুষ তার বীরত্ব দেখানোর জন্য মৃত মানুষের ইতিহাস বহন করতে হয়, সে অন্য একটা জীবিত মানুষের একটা পশম স্পর্শ করতে পারে না। তো ভদ্রলোক জ্ঞানী, লেখাপড়া জানা মানুষ, তিনি প্লেনে বসে আমার সাথে রাগারাগি করার জন্য যথেষ্ট মদ খেয়েছিলেন, কিন্তু আমার এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। এখানে ঠিক একই কথা। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেব মারা গেছেন, তাদের লাশকে সামনে নিয়ে, লাশকে ওসিলা করে আমার ক্ষোভ জানাতে হবে, বিক্ষোভ জানাতে হবে, এটা বীরত্বের লক্ষণ নয়। এই কাজ আওয়ামী লীগের যারা লোকজন করেছেন, ভুল করেছেন, আগামীতেও এই কাজ যদি করেন আরো ভুল করবেন। তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য কান্নাকাটি করুন, কোরআন খানি করুন, পরিবেশটিকে শোক সন্তপ্ত রাখুন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় যে বিষয় সেটি হলো যে একটা মানুষ যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে মারা যায়, তখন তার প্রতি শ্রদ্ধা জানানো, তার শেষকৃত্য অনুষ্ঠান করানো রাষ্ট্রের দায়িত্ব। আপনি এখন কাউকে পাড়িয়ে মেরে ফেললেন, কাউকে ক্রস ফায়ারে মেরে ফেললেন, কাউকে বিচার করে মেরে ফেললেন, সেটা আলাদা। কিন্তু প্রকৃতিগতভাবে আল্লাহর হুকুমে যারা এই পৃথিবী থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে রোগ শোক হয়ে, রাষ্ট্র সেক্ষেত্রে তার শেষকৃত্য অনুষ্ঠান করতে দেবে, আয়োজন করবে, নিরাপদ দেবে, এটাই রাষ্ট্রের বিধান। এবং এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি, জামাত বা অন্য যে সকল এখন শক্তিশালী দল রয়েছে, তারা এখানে যে সকল নেতিবাচক কর্মকাণ্ড করবে, সেই নেতিবাচক কর্মকাণ্ড সুদে আসলে প্রকৃতি তাদেরকে ফিরিয়ে দেবে। এর কারণ এই জিনিসটি স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করা, স্বয়ং আজরাইলকে চ্যালেঞ্জ করা, স্বয়ং প্রকৃতিকে চ্যালেঞ্জ করা, আকাশ বাতাস গ্রহতারা নক্ষত্রকে চ্যালেঞ্জ করা, এটা শোভনীয় নয়। অতীতে